শুনতে পাচ্ছ সকলে? কেউ একজন বলো। প্রিয়ব্রত শুনতে পাচ্ছ? হ্যাঁ চলো হ্যাঁ শুনতে পাচ্ছি। চলো আজকের ফার্স্ট কোশ্চেন, চলো তারপর আমরা আলোচনা করছি পরপর। এমসিকিউ বেসড কোশ্চেন। দেখো বলছে একটি ভেক্টর পি ইকুয়াল টু √3 i মাইনাস জে কে ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি কোণে ঘোরালে অপর একটি ভেক্টর কিউ পাওয়া গেল। তাহলে পি ডট কিউ এর মান কত হবে বলো। 1 মিনিট টাইম দিচ্ছি তোমাদের। চলো করো প্রত্যেককে। একটি ভেক্টর পি সমান দিয়েছে √3i মাইনাস জে কে ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি কোণে ঘোরালে অপর একটি ভেক্টর কিউ পাওয়া গেল। তাহলে পি ভেক্টর ডট কিউ ভেক্টরের মান কত হবে? স্যার 1 হবে। 1 বলছো, দেখি বাকিরা কি বলে দেখি। ওয়ান বলছো, বুধদেব 1 বলছো, বাকিরা বলো। মাইক্রোফোনে প্রচুর শব্দ হচ্ছে কি? দেখো কোশ্চেনটা সহজ কিন্তু। স্যার 2 হবে। স্যার 2 2 হবে স্যার। স্যার। স্যার 2 2 হবে, 2 হবে। হুম, 2 হবে ভেরি স্যার। গুড। চলো আমরা দেখি। বলছে পি ভেক্টর সম্পর্কে বলেছে যে পি একটা ভেক্টর যার মান দিয়েছে দেখো পি ভেক্টর দিচ্ছে কি √3i মাইনাস জে দিচ্ছে। এখন বলেছে যে ঘড়ির কাঁটার দিকে কি হচ্ছে, ঘোরাচ্ছে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। তাহলে ধরো সাপোজ এই একটা পি ভেক্টর ছিল, এটাকে কি করছে, ঘোরানো হচ্ছে, এদিকে নামানো হচ্ছে, এটা হচ্ছে কিউ হলো, কি হলো, কিউ ভেক্টরে পরিণত হলো। এখন কোশ্চেন হচ্ছে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরানো হয় তাহলে এই পি ভেক্টরের যা মান হবে কিউ ভেক্টরের মান কি হবে তাই হবে। অর্থাৎ পি ভেক্টরের মান যা হবে কিউ ভেক্টরের মানও কি হবে তাই হবে। তাহলে সেই মানটা বার করব। সেই মানটা বার করতে গেলে কত হবে? √3 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে 3 প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে 2 আসছে। কত আসছে? 2 আসছে। তাহলে পি এর মান কত হলো? পি এর মান হচ্ছে 2 আর কিউ এর মান হচ্ছে কত? 2 আসলো। এবারে দেখো পি ভেক্টর ডট কিউ ভেক্টর, তাহলে কি আসবে? মড পি মড কিউ কস থিটা। থিটা এখানে মানে কত? 60 ডিগ্রি। তাহলে 2 ইন্টু 2 ইন্টু কস 60 ডিগ্রি। তাহলে 2 ইন্টু 2 ইন্টু এটা হাফ, তাহলে 2 2 কেটে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশান। কত নম্বর অপশান? বি নম্বর অপশান। ক্লিয়ার?
বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার হচ্ছে কি বি নম্বর অপশন। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে এল দৈর্ঘ্য ও এ প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের তাপীয় রোধ হচ্ছে আর, কত? আর বলেছে। যদি তারটিকে প্রতিসমভাবে এন ভাঁজ করা হয়, মানে এন সংখ্যক মানে এটা ভাঁজ করা হলো, তবে এর তাপীয় রোধ হবে, এ অপশন বলছে আর বাই এন স্কোয়ার, বি অপশন বলছে এন স্কোয়ার আর, সি অপশন বলছে আর বাই এন তার পাওয়ার 2n, ডি বলছে 2 এর পাওয়ার 2n আর হবে। কোনটা হবে বলো? বি হবে, বি হবে। বি অপশন। কি হবে বলো প্রত্যেককে? স্যার এটা হবে। এরটা হবে, কেউ বি হবে বলছে, স্যার। কেউ বলছে বি হবে। তাহলে কনফিউশন আছে, সবাই বলছে বি হবে, তাই তো? চলো আমরা দেখি কি হয়। দেখো বলেছে তারটির দৈর্ঘ্য, একটা তার আছে, এই তারটির দৈর্ঘ্য বলেছে কত? এই তারটির দৈর্ঘ্য বলেছে এল, আর এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলেছে এ। তাহলে এক্ষেত্রে আমাদের রোধ যদি বার করতে হয়, তাহলে সে আর ইকুয়াল টু কত আসবে? রো ইন্টু এল বাই এ, যেখানে আর হচ্ছে রোধ, এটা হচ্ছে রোধাঙ্ক, এল হচ্ছে দৈর্ঘ্য, আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন কি বলেছে যে তারটি কি বলছে এন সংখ্যক ভাঁজে পরিণত হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এল প্রাইমটাকে বার করব। এল প্রাইমটা কি হয়ে যাবে আমাদের? এল বাই এন হয়ে যাবে, কারণ এন সংখ্যক ভাঁজে ই করেছে। আর আমাদের ক্ষেত্রফলটা কত হয়ে যাবে? এন ইন্টু এ হয়ে যাবে। তাহলে নতুন যে তার রোধ হচ্ছে, সেই রোধ সমান কত হবে? সেই আর প্রাইম ইকুয়াল টু কত হবে? আর প্রাইম ইকুয়াল টু আমাদের রো ইন্টু এল প্রাইম বাই এ প্রাইম। তাহলে রো ইন্টু এল প্রাইমের মান কত? এল বাই এন, আর এ প্রাইমের মান কত হচ্ছে? এন এ। তাহলে ক্যালকুলেশন করলে আসছে কত আসছে আমাদের? রো ইন্টু এল বাই এন স্কোয়ার এ। তাহলে আসছে কি 1 বাই এন স্কোয়ার রো এল বাই এ। এটা মানে কি? এটা মানে আমরা দেখলাম আর। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে, কি লিখতে পারি? আর প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই এন স্কোয়ার আর, অর্থাৎ আর প্রাইম ইকুয়াল টু কি আসছে? আর বাই এন স্কোয়ার আসছে, কি আসছে? আর বাই এন স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কত নম্বর অপশন? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেককে? নেক্সট কোশ্চেন চলো। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আগেরটাও ইম্পর্টেন্ট ছিল পরীক্ষার ক্ষেত্রে। চলো এই কোশ্চেনের অ্যান্সার দাও। সিভি এবং সিপি হলো যথাক্রমে স্থির আয়তন ও স্থির চাপের মোলার আপেক্ষিক তাপ। তবে এ বি সি ডি কোন অপশনটা ঠিক বা কোনগুলো ঠিক বলো প্রত্যেককে। চলো এই কোশ্চেনে ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। স্যার সিপি প্লাস সিবি, বি এরটা। বি এরটা, বাকিগুলো চেক করো। বুদ্ধদেব বলছে সি। রিম্পা বলছে সি।
জ্যোতি রয় বলছে সি। স্যার বি এরটাই হবে না স্যার, সিপি প্লাস বি ওটাই হবে। বাকিগুলো হবে না, তাই তো? না। চলো আমরা দেখি, তাহলে করে দিচ্ছি। দেখো আমাদের সিপি আর হচ্ছে সিভি সম্পর্কে প্রত্যেকেই জানি যে সিপি কি আর সিভি কি। তাহলে দেখো আমাদের দুটো কন্ডিশন দিয়েছে কোশ্চেনে। দেখো এক পরমাণু আদর্শ গ্যাসের অপেক্ষা দ্বি পরমাণু আদর্শ গ্যাসের অপেক্ষা, এই দুটো ঘটনা বলছে। এক পরমাণু গ্যাস দিয়ে দিচ্ছে আর হচ্ছে দ্বি পরমাণু গ্যাস দিচ্ছে। দুই ক্ষেত্রে সিপি আর সিভি বার করব। তাহলে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে আর এক্ষেত্রে হচ্ছে দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে। বলো তো কেউ, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে সিভি কত হয়? একটা 3/2 আর সলভ হয়ে যাবে, বলো। 3/2 আর 3/2। আর সিপি কত হয়? 5/2 আর 5/2। 5/2 আর দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে কত হয়? সিপি সমান 5/2 আর সিপি সমান 7/2 আর। ভেরি গুড। তাহলে দেখো এখান থেকে যাই কোশ্চেন আসবে না পারবো, এটা 7/2 আর। তাহলে এক্ষেত্রে কত হবে? সিভি প্লাস সিপি বার করি, যেহেতু বেশি বলেছে। 3/2 যোগ 5/2 আর, তাহলে 4 আর আসবে। এটা এক্ষেত্রে কত আসবে? সিভি প্লাস সিপি ইকুয়াল টু 5/2 প্লাস 7/2, তাহলে 12/2 আর আসবে। ওকে, তাহলে 6 আর আসবে। তাহলে দেখো আমাদের এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে সিভি প্লাস সিপির মান দ্বি পরমাণু গ্যাসের অপেক্ষা কম হচ্ছে, অর্থাৎ দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে সিভি প্লাস সিপির মানটা কি হচ্ছে? বেশি হচ্ছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে বি নম্বর অপশনটা সঠিক। কিন্তু এবারে বলেছে সিভি ডট সিপিটাও বার করতে হবে। তাহলে এখানে 3/2 আর ইন্টু 5/2 আর, তাহলে 3 5 15 আর এখানে 4 আর স্কয়ার। এক্ষেত্রেও কত হবে? সিভি ইন্টু সিপি ইকুয়াল টু কত হবে? 5/2 আর ইন্টু 7/2 আর, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? 29/4 আর স্কয়ার। তাহলে নিশ্চয় এটা বেশি। তাহলে সিভি আর সিপির মানটাও কি হবে? দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে বেশি হবে। তাহলে সিপি আর সিভির মান এক পরমাণু গ্যাস অপেক্ষা দ্বি পরমাণু গ্যাসের বেশি হবে। তাহলে এক্ষেত্রে ডি অপশনও হবে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে কি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি এবং ডি দুটোই হবে। কি হবে? বি এবং ডি দুটোই হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছেন বলো সবাই? স্যার আবার এই স্লাইডটা যেটা করলেন ওটা নিয়ে আসুন। বলো। যেখানে ক্যালকুলেশন করলেন দেখো ক্যালকুলেশনটা। হ্যাঁ ওকে স্যার, ঠিক আছে। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো তোমাকে দিতে পারে। তাহলে এই সিপি সিভি দিয়ে তোমাকে বিভিন্ন টাইপের কোশ্চেন দিতে পারে। তাহলে তো আমাকে এই জনটা কি করতে? স্ট্রং করতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, একটা অড টাইপের কোশ্চেন। এখানে আয়তন গুণাঙ্কের মান দিয়ে যে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন গ্যাসের মধ্যে কোনটির আয়তন গুণাঙ্কের মান সবচেয়ে বেশি? এ অপশন নাইট্রোজেন, বি অপশন হাইড্রোজেন, সি অপশন অক্সিজেন আর ডি অপশন প্রত্যেকটির ক্ষেত্রে একই মান। বুদ্ধদেব বলছে ডি। একই হবে সব। কেন একই হবে? ডায়াটমিক মলিকুল সব। স্যার প্রতি ক্ষেত্রে একই হবে। ভেরি গুড শাহিদুল, ভেরি গুড সুভাষ, ভেরি গুড। দেখো আমাদের এই যে আয়তন গুণাঙ্ক বাল্ক মডিউলাস, সেটার সঙ্গে আমাদের সম্পর্ক কি? এটাকে বলা হয় কি? আপেক্ষিক তাপের অনুপাত।
আপেক্ষিক তাপের অনুপাত, তাই তো? তাহলে এই আপেক্ষিক তাপের অনুপাত দেখো, আমি কতগুলো পয়েন্ট লিখছি বিষয়টা, যে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে কি হয়, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে এর মান কত হয় 1.67। তাহলে হচ্ছে দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে কত হয়, এটা হয় 1.40। যদি বহু পরমাণু থাকে 1.33, মানে এর চেয়ে বড় হতে পারে, এইভাবে হয়, তাই না? তাহলে দেখো এখানে এই এক পরমাণু গ্যাস কোনগুলো, এক পরমাণু গ্যাস হচ্ছে তোমার যেমন হিলিয়াম, নিয়ন, এই সমস্ত কিছু। দ্বি পরমাণু যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। বহু পরমাণু গ্যাস হচ্ছে CH4, তারপর হচ্ছে CO2, এই সমস্ত। তাই তোমাকে এবার কম্বিনেশন থেকেও কোশ্চেন দিতে পারে। আমি এখানে সবগুলো যেহেতু একই, অর্থাৎ দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে বলেছে, তার ক্ষেত্রে আমাদের কি মান, এর মান ওই যে আপেক্ষিক তাপের অনুপাতের মান কি হচ্ছে একই। সেখানে হচ্ছে আমাদের প্রেসার যদি ঠিক থাকে তাহলে কি হবে, আমাদের এই দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে প্রত্যেকের আয়তন গুণাঙ্কের মান কি হবে, একই হবে। কি হবে, একই হবে। যদি কোনো কারণে এখানে কোশ্চেন দিত নাইট্রোজেন, কোনো কারণে দিত CH4, কোনো কারণে দিত আমাদের হিলিয়াম দিত, তাহলে সেই ক্ষেত্রে কি হতো, আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কার বেশি হতো, যার এই ওমেগার মান, এই গামার মান যার বেশি হতো, তার ক্ষেত্রে কি হতো, বেশি হতো। হ্যাঁ স্যার, আয়তন গুণাঙ্ক তো সব গ্যাসের ক্ষেত্রে একই হয়। আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের মান 1/273, তো মানে সব গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের মান একই হবে স্যার। এটা এক পরমাণু দুই পরমাণু গ্যাসের উপর নির্ভর করবে না। 1/273, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটা সব গ্যাসের ক্ষেত্রে একই। হ্যাঁ, যদি আয়তন গুণাঙ্ক মানে এখানে যদি বলতো টোটালটার ক্ষেত্রে বলতো তাহলে ঠিক ছিল। যদি আয়তন গুণাঙ্ক বলে দিয়েছে এখানে, সরি আমি ভুল বলেছি, এখানে আয়তন গুণাঙ্ক বলেছে, তার জন্য এখানে কি হবে, একই হবে। ঠিক আছে, ভেরি গুড। আয়তন গুণাঙ্কের মান কি হবে, একই হবে, 1/273 অংশ। চলো নেক্সট কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট, এই টাইপের একটা কোশ্চেন দেবে। আর স্যার যদি ওই গামাটা দিয়ে কোশ্চেন আসে তাহলে কি আসবে, গামাটা দিয়ে কোশ্চেন হয়? আয়তন প্রসারণ দেবে, গুণাঙ্ক দেবে না, প্রসারণ দেবে। এখানে আয়তন প্রসারণের মান সবচেয়ে বেশি হবে। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন দেখো, একটি তড়িৎ ক্ষেত্রে E = y I cap plus x j cap নিউটন পার কুলম তে 1 কুলম আধানকে আর এ বিন্দু থেকে আর বি বিন্দুতে যেতে কার্য করতে হবে কত? এ অপশন বলছে 4 জুল, বি অপশন বলছে -4 জুল, সি অপশন বলছে 8 জুল, ডি অপশন বলছে 0। বলো এটা কি হবে? কৃতকার্য বার করতে বলেছে, মানে ডাব্লিউর পরিমাণ বার করতে বলেছে। বলো।
হয়েছে? দেখো আর 1 মিনিট টাইম দিচ্ছি। হয়েছে? ছবিটা একটু অস্পষ্ট হয়েছে। এক্স আর ওয়াই এর ভ্যালু তো বলা নেই কিছু। এক্স আর ওয়াই এর ভ্যালু বলা নেই, তাই তো? ওটাই তো ব্যাপার, কোশ্চেনটা ওটার জন্যই জিজ্ঞেস করেছে তোমায়, যে এই এক্স ওয়াই ভ্যালু নেই বলে জিজ্ঞেস করেছে। তাই ইন্টিগ্রেশন করে ভি বের করে তারপরে ওই কিউ ইন্টু ভি করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি। ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন এ টু বি ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ইন্টু ডি, যেটা হয় এখানে এফ ইন্টু কি হবে বলো? তাহলে কত হবে, এ টু বি, আবার এফ মান হচ্ছে কিউ ইন্টু ই, ডি আর বার করতে হবে। চল এটা দিয়ে করো। বুদ্ধদেব বলছে যে এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া নেই, কিভাবে? হ্যাঁ বার হবে, এই ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে ভাই। চলো আমি করে দিচ্ছি, সবচেয়ে ভালো। তাহলে দেখো আমাদের ডাব্লিউ ইকুয়াল টু কি আসলো, এ টু বি কিউ ই ভেক্টর ডট ডি আর ভেক্টর। কিউ এর মান 1, তাহলে কি করলাম, ডাইরেক্ট 1 বসিয়ে দিলাম। তাহলে এ টু বি ই ভেক্টর ডট ডি আর ভেক্টর। তাহলে ই ভেক্টর ডট ডি আর ভেক্টরটা বার করে আগে আমরা। তাহলে এটা বার করলে কত হবে বলো তো প্রত্যেককে? এটা বার করলে কি হবে? তাহলে দেখো আমরা যদি ই ভেক্টরটাকে আমরা এটা ধরি y i ক্যাপ প্লাস x j ক্যাপ, আর d r ভেক্টরটা কি ধরবো, dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ ধরবো। তাহলে এটা যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে কি আসবে, y dx প্লাস x dy আসবে, তাই না? এবারে দেখো আমরা যদি এটার ইন্টিগ্রেশন বসাই, তাহলে a ভেক্টর টু b ভেক্টর হচ্ছে y dx প্লাস x dy। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো, ম্যাথমেটিক্যাল টার্ম হিসাবে আমরা লিখতে পারি a টু b, এটা dxy আকারে লিখতে পারি এভাবে। এবারে দেখো আমাদের যে এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে, যদি এই পয়েন্টে যাচ্ছে,
তাহলে এ মানে হচ্ছে কি, এখানে এ মানে হচ্ছে ধরো সাপোজ আমাদের এই পয়েন্ট থেকে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এখানে কি হবে এক্স এ, এখানে ওয়াই এ হবে। এখানে কত হবে অবস্থান ভেক্টর, এটা এক্স বি হবে, ওয়াই বি হবে। তাহলে এখান থেকে যদি আমরা বার করি, এখান থেকে বার করে তাহলে এক্স এর মান কত, এক্স এর মান 2, আর ওয়াই এর মান কত, এখানে 2। এখানে যদি এক্স বি এর মান বার করি 4, আর এখানে বার করতে হবে ওয়াই বি এর মান হচ্ছে আমাদের কত 1। তাহলে দেখো আমরা এই ইন্টিগ্রেশন সমীকরণ থেকে কি পাচ্ছি, এই ইন্টিগ্রেশন সমীকরণ থেকে পাচ্ছি যে এক্স এ এক্স বি এক্স এ ওয়াই এ অবস্থান থেকে কোথায় এক্স বি ওয়াই বি অবস্থানে যাচ্ছে, তাই না, ডি এক্স ওয়াই। আমি একটা পেজ দিইনি, সবচেয়ে ভালো হবে। তাহলে সেখানে আমাদের কি আসছে দেখো, আমাদের আসছে, তাহলে এখানে সুন্দর করে লিখছে এটা যে কি ছিল এখানে এইটা, তাহলে এক্স এ ওয়াই এ থেকে এক্স বি ওয়াই বি তে যাচ্ছে ডি এক্স ওয়াই। তাহলে দেখো এটা আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশনের ফর্ম অনুসারে, আমাদের কি এটা বি এক্স বি এক্স ওয়াই বি থেকে কত আমাদের এক্স ওয়াই এক্স এ ওয়াই এ। তাহলে এক্স এর মান কত, এখানে প্রথম বি এর ক্ষেত্রে 4 × 1, আর এটা হচ্ছে 2 × 2, তাহলে কত হচ্ছে 0 আসছে, কত আসছে 0 আসছে। তাহলে আমাদের ওয়ার্ক ডানটা কত চলে আসছে, ওয়ার্ক ডানটা আমাদের 0 চলে আসছে, কত চলে আসছে 0 চলে আসছে। ক্লিয়ার, বুঝতে পেরেছ কিনা বলো। তাহলে দেখো আমাদের এই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত আসছে 0 আসছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা, আমাদের ক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে ডি নম্বর অপশন। কত নম্বর অপশন, ডি নম্বর অপশন। এই ডি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। বলো বুঝতে পারলে কি বলো। তাহলে আমরা প্রথমে কি করলাম, ওয়ার্ক ডান কি, ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে কিউ ই ইনটু ডিআর আর ডট ডিআর মানে ই ভেক্টর ডট ডিআর ভেক্টর। তাহলে এখানে ই ভেক্টর ডট ডিআর ভেক্টরটা মান বের করে নেব, সেটা এটা আসলো, এখানে পুট কলাম দিয়ে সেটাকে এই ফর্মে নিয়ে আসলাম। এবারে এ থেকে বি তে যাচ্ছে, এতে এ মানে কত, এই ফার্স্ট পজিশন, ফার্স্ট পজিশনের কি স্থানাঙ্ক হবে এক্স এ ওয়াই এ, আর হচ্ছে বি পজিশনে যাচ্ছে, বি পজিশনে কত হবে এক্স বি ওয়াই বি হবে। সেটা আমরা ক্যালকুলেশন করে দেখলাম, এক্স এ আর ওয়াই এর মান কোথায় পেলাম, এই দেখো এক্স এর মান এখান থেকে পেলাম, এই দেখো এক্স এর মান কত হচ্ছে 2, আর হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 2, আর হচ্ছে এক্স বি এর মান হচ্ছে 4, ওয়াই বি এর মান হচ্ছে 1। এখানে মানটা পুট করে দিলাম, দিয়ে আমাদের ওয়ার্ক ডান চলে আসলো। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন বলো, একটি একমুখ বদ্ধ নল 300 হার্জ কম্পাঙ্ক তৈরি করতে পারে, তবে নলটির মূল সুরের কম্পাঙ্ক 30 হার্জ হতে পারে। বি অপশন বলছে 400 হার্জ কম্পাঙ্ক তৈরি করতে পারে, পারে না। তারপর হচ্ছে সি অপশন প্রথম সমমিল কম্পাঙ্ক 100 হার্জ হতে পারে, আর ডি অপশন বলছে নলটির মূল সুরের কম্পাঙ্ক 20 হার্জ হতে পারে। কোনটা হবে বলো। একমুখ বদ্ধ বলেছে, একমুখ বদ্ধ 300 হার্জ কম্পাঙ্ক তৈরি করতে পারে, তবে নয়টি মূল সুরের কম্পাঙ্ক কত 30 হার্জ হতে পারে। তারপর হচ্ছে এটা 400 হার্জ কম্পাঙ্ক তৈরি করতে পারে না বলেছে, পারে না বলেছে। তারপর হচ্ছে প্রথম সমমিলের কম্পাঙ্ক 100 হার্জ হতে পারে। তারপর হচ্ছে নয়টির মূল সুরের কম্পাঙ্ক আমাদের 20 হার্জ, অর্থাৎ হচ্ছে এই প্রথম সমমিল আর মূল সুর একই ব্যাপার। ওকে, তাহলে 20 হার্জ হতে পারে। তাহলে এটার অ্যানসার কি হবে বলো প্রত্যেককে। স্যার সিটটা হবে স্যার, সিটটা সিটটা সি, না না না, হ্যাঁ সিটটা 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 হবে। হ্যাঁ হ্যাঁ সি হবে স্যার। তাহলে বলো তো একমুখ খোলা আর একমুখ বদ্ধ, এটা তাহলে একমুখ খোলা নলের কম্পাঙ্কের সূত্রটা কি আছে মনে আছে জানো, কম্পাঙ্কের সূত্র V/4L 2l - 1 প্রাথমিক মূল সুর, এটা তো। তাহলে দেখো বলছে নয়টির মূল সুরের কম্পাঙ্ক 30 হার্জ বলেছে হতে পারে। বি অপশন বলছে 400 হার্জ কম্পাঙ্ক তৈরি করতে পারে না। তারপর হচ্ছে প্রথম সমমিলের কম্পাঙ্ক 100 হার্জ হতে পারে। তারপর হচ্ছে ডি অপশন বলছে নলটির মূল সুরের কম্পাঙ্ক 20 হার্জ হতে পারে। তাহলে
দেখো যদি আমরা n এর মান যদি 1 ধরি, কত ধরি? 1 ধরি, আর যদি মূল সুরের মান যদি f1 ইকুয়াল টু 100 হার্জ ধরি, তাহলে আমার কোন জায়গায় 300 হার্জ আসছে কিনা সেটা আগে চেক করতে হবে। যে তোমরা সি অপশন যেহেতু বললে, তাহলে দেখো f ইকুয়াল টু কত? এফ এন মানে এখানে আমাদের 1 যদি বসাই 2 ইন্টু 1 মাইনাস 1 f1, তাহলে কত হচ্ছে আমাদের 1 ইন্টু f1, তাহলে কত? 100, তাই না? তাহলে আমাদের এই যে মূল সুর 100 হতে পারে। এবারে চেক করতে হতে পারে যে কোথায় গিয়ে 300 হচ্ছে। সেটা যদি হয় 100, যদি মূল সুর ধরে, তাহলে আমাদের বক্তব্যটা ঠিক আছে, সি নম্বর অপশনটা। তাহলে দেখো আমাদের যদি n ইকুয়াল টু কত? 2 ধরি, কত ধরি? 2 ধরি, তাহলে f2 ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 4 মাইনাস 1 ইন্টু 100, তাহলে কত হচ্ছে আমাদের এখানে? এখানে আমাদের হচ্ছে 3 ইন্টু 100, তাহলে হচ্ছে কত? আমাদের 300। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশন। ক্লিয়ার? সঠিক অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশন। এবারে বলছে যে 9টি মূল সুরে কম্পাঙ্ক 330 হার্জ হতে পারে কি, সেটা চেক করতে হবে। এখন কি গৌরাঙ্গ 300 হার্জ 30 হার্জ হতে পারে কি? কেউ বলো তো? আর না স্যার, হবে না, বিজোড় গুলো হবে তো, বিজোড় গুণিতক গুলো হবে, তাহলে বদ্ধনলে হবে না। তারপর ডি অপশন কি হবে? ডি অপশনটা নিয়ে ভাবো। না, 20 জোড় গুণিতক হয়ে যাচ্ছে তো 300 স্যার। 20 জোড় গুণিতক হয়ে যাচ্ছে 300, না বিজোড় গুণিতক তো। ভালো করে দেখো। তাহলে 20 কত গুণিতক হচ্ছে? 300। বিজোড় গুণিতক না? বিজোড় গুণ। তাহলে এক্ষেত্রে ডি নম্বর অপশনটাও হবে, যেখানে মূল সুর হবে কত? 20 হার্জ হবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে আমাদের এই দেখো 300 কে যদি ডিভাইডেড করি আমরা, তাহলে কত? 20 দিয়ে ভাগ করে, তাহলে আমাদের আসছে কত? আমাদের 15 আসছে। কত আসছে? 15 আসছে। তাহলে বিজোড় আসছে। তাহলে এক্ষেত্রে ডি নম্বর অপশনটাও হবে। তাহলে সি আর ডি হচ্ছে সঠিক অ্যান্সার এক্ষেত্রে। সি এন্ড ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা হচ্ছে চৌম্বক, সেই আমাদের যে চৌম্বক পদার্থ আছে সেখান থেকে এসছে যে কোন স্থানের বিনতি কোণের প্রকৃত পাঠ 45 ডিগ্রি, যদি বিনতি বৃত্তটিকে মধ্যতল থেকে 45 ডিগ্রি সরিয়ে দেওয়া হয়, তবে আপাত বিনীত কোণের মান কত হবে? এটা বার করো কয় দেখি। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন দিতে পারে একটা, এই বিনতি কোণ দিয়ে। কেউ কিছু বললে? গার্গী কিছু বললে? জোড় সংখ্যক হয়ে যাচ্ছে না বি অপশনটা? চলো তারপরে চলো। অপশন সি হবে স্যার। অপশন সি। হ্যাঁ স্যার।
চলো আমরা করি এটা। দেখো বলেছে যে আমাদের এই যে বিনতি কোণ যদি থিটা ধরা হয় তাহলে তার সঙ্গে সম্পর্ক কি tan থিটা ইকুয়াল টু আমাদের অনুভূমিক উপাংশ বাই হরাইজন্টাল উপাংশ, তাই না? ঠিক লিখলাম তো? হ্যাঁ চলো এবারে কি বলেছে যে 45 ডিগ্রি সরে গেছে, কত ডিগ্রি? 45 ডিগ্রি সরে গেছে। অপশন এ হবে স্যার, হ্যাঁ অপশন এ হবে। না, এই অপশন হবে না। চলো আমরা দেখি। তাহলে এবারে যদি 45 ডিগ্রি কোণে সরে যায় তাহলে আপাত বিনীত কোণ ধরলাম আমরা, বিনতি কোণ থিটা প্রাইম ধরলাম, তাহলে tan থিটা প্রাইম ডি হবে, ডি। বলো এটা হবে, কিন্তু এই বি এই যেটা হরাইজন্টাল অনুভূমিক সেটার মানটা একটু চেঞ্জ হবে। ধরি আমরা এই যে এটা কত ডিগ্রি কোণে সরে গেছে, 45 ডিগ্রি কোণে সরে গেছে, তাহলে এই বি এইচ এর মানটা কি হবে? বি ভি এটা অনুভূমিক উপাংশ হবে cos থিটা চলে আসবে, অর্থাৎ cos 45 ডিগ্রি চলে আসবে cos। তাহলে এখানে কি আসবে? বি ভি বাই বি এইচ, 45 ডিগ্রির মান কত আসছে আমরা এইভাবে বার করি দেখো, তাহলে ইনটু 1 বাই cos 45 ডিগ্রি, তাহলে এটার মান হচ্ছে tan থিটা ইনটু cos 45 ডিগ্রি। থিটার মান বলে দিয়েছে কত? 45 ডিগ্রি বলেছে, কত বলেছে? 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি ইনটু এটা হচ্ছে cos 45 ডিগ্রি, তাহলে এটার মান কত আসছে? 1, আর এটার মান কত আসবে? √2 আসছে, তাহলে 1 বাই √2। তাহলে এক্ষেত্রে আমাদের কি আসছে? tan থিটা প্রাইম মানে আপাত বিনতি কোণের মান কত আসছে? এটাই আসছে, অর্থাৎ থিটা প্রাইম ইকুয়াল টু tan ইনভার্স 1 বাই √2 আসছে। তাই কোন অপশনটা আসছে? এক্ষেত্রে বি নম্বর অপশন আসছে। আচ্ছা, ওই একটু cos 45 এর মানটা স্যার বসেছেন, ওটা 1 বাই হবে মনে হয়, দেখুন স্যার এটা উল্টে যাবে, মানে √2টা উপরে হবে। cos 1 বাই √2, হ্যাঁ সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ, √2টা 1 উপরে বাই হবে। √2 আসবে, দিয়ে 2 হয়ে যাবে। হ্যাঁ সি হ্যাঁ, উপরে 2 হবে, হবে, মানে হ্যাঁ, তাহলে সি অপশন আসবে। কি অপশনটা? ঠিক বলেছো, ভেরি গুড। তাহলে এটা আমার একটু ভুল বসানো হয়ে গেছে, 1 বাই √2 হবে, তাহলে এটা কি হয়ে যাবে? √2 হয়ে যাবে, দিয়ে ক্যালকুলেশন করে এটা চলে আসবে। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশন। নেক্সট কোশ্চেন চলো। এই কোশ্চেন দেখো, এটা হচ্ছে এই কোশ্চেনে যে মানে পয়েন্টগুলো লাগবে সেগুলো ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার ক্ষেত্রে। চলো এই অঙ্কটা চলো। স্যার এরটা হবে। কেবলমাত্র প্রথম বারটি ফিউজ হবে, তাই তো? বাকিটা বলো। হ্যাঁ না, চলো তাহলে দেখো আমরা করি ম্যাথটা। এক মিনিট ওয়েট।
কি করবো? স্যার এটা রেকর্ডিং ক্লাসটা পাবো তো? হ্যাঁ, রেকর্ডিং ক্লাস পাবে। দেখো তারপর কি বলছে যে আমাদের প্রথম বাল্বটা যেটা বলেছে সেটা হচ্ছে 25 ওয়াটের আর 110 ভোল্টের, আর দ্বিতীয় যে বাল্বটা বলেছে সেটা হচ্ছে 100 ওয়াট আর 110 ভোল্টের। এর বাল্ব দুটিকে শ্রেণী সমবায় যুক্ত করে 220 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত করতে বলেছে। ব্যবহার করলে কি ঘটবে? কেবলমাত্র প্রথম বাল্বটি ফিউজ হবে। বি অপশন বলছে কেবলমাত্র দ্বিতীয় বাল্বটি ফিউজ হবে। সি অপশন বলছে দুটি বাল্বই ফিউজ হবে। আর ডি অপশন হচ্ছে কোনো বাল্বটি ফিউজ হবে না বলেছে। তাহলে আমাদের এখানে দুটো কন্ডিশন বলছে, আমরা ফার্স্ট কেসের ক্ষেত্রে দেখি। ফার্স্ট কেসের ক্ষেত্রে আমাদের বলো তো একটা জিনিস জিজ্ঞেস করছি তোমাদের, পাওয়ারের সঙ্গে পি, আই, আর আর ভি এদের মধ্যে সম্পর্ক আমরা পড়েছিলাম, মাধ্যমিক বইয়েতেও ভালো করে দেওয়া আছে এটা। সমান ভি স্কয়ার। মনে হচ্ছে স্যার বির অপশনটা হতে পারে, বির অপশন আর কেবলমাত্র দ্বিতীয় বাল্বটি ফিউজ হবে, প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয়টা ফিউজ হওয়ার সম্ভাবনা বেশি। চলো আমরা দেখি অ্যানসারটা কিরকম হয়। তাহলে এখানে দেখো পি বলে দিয়েছে আর ভি বলে দিয়েছে, তাই না? তাই শ্রেণী সমবায় যুক্ত করেছে এখানে। তাই শ্রেণী সমবায় যুক্ত করেছে মানে এখানে রোধের ব্যাপারটা আসবে, একটু রোধের ব্যাপারটা চিন্তা ভাবনা করতে হবে। তাহলে পি ভি আর হচ্ছে আর এর মধ্যে সম্পর্ক বার করতে হবে আমাদের। তাহলে দেখো আমরা জানি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটা জানি আমরা প্রত্যেককে। তাহলে আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি আসবে। তাহলে ফার্স্ট কেসের ক্ষেত্রে আমাদের পি সমান কত 25 ওয়াট আর হচ্ছে ভি সমান কত 110 ভোল্ট। তাহলে এক্ষেত্রে কত আসছে, আর কত আসছে, এক্ষেত্রে আর 1 নাম দিলাম আমরা। তাহলে সেক্ষেত্রে 110 ভোল্ট তার হোল স্কোয়ার বাই 25 তা 25, তাহলে 111 স্কোয়ার 121 আর ডবল শূন্য বাই 25। এটা ডিভাইডেড করলে কত আসবে? এটা 484 100 200 আসছে 242/5 এটা আসবে এত ওহম। সেকেন্ড কেসের ক্ষেত্রে দেখো আমাদের পি আর টু ইকুয়াল টু কত আসবে? ভি স্কোয়ার মানে 110 তার হোল স্কোয়ার বাই পি মানে কত, এখানে 100 ওয়াট বলেছে, তাহলে 121 এটা বাই কত 100, তাহলে 121 ওহম। এইটাকে যখন শ্রেণী সমবায় যুক্ত করছি, কোথায় যুক্ত করছি আমরা? শ্রেণী সমবায় যুক্ত করছি। তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্ট কত হবে বলো তো? আর ইকুইভ্যালেন্ট শ্রেণী সমবায় যুক্ত করলে যোগ হয়ে যাবে, তাহলে 121 এটা যোগ করলে 605 আসবে না, 605 আসছে। তাহলে এই যে আর ইকুইভ্যালেন্ট যেটা করা হলো তার মধ্যে দিয়ে কারেন্ট কত প্রবাহিত হবে? সেই কারেন্টটা প্রবাহিত আই ইকুয়াল টু কত হবে? ভি বাই কত হবে? ভি বাই আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ সমবায় শ্রেণী সমবায়। তাহলে এখানে 220 ভোল্টের আমার বিভব প্রভেদ লাগানো ছিল, আর হচ্ছে আমাদের 605। এটা ক্যালকুলেট করলে আমরা এভাবে লিখতে পারি 4/11 অ্যাম্পিয়ার লিখতে পারি। কত লিখতে পারি? 4/11 অ্যাম্পিয়ার। কেন স্যার ওখানে লাস্টেরটা ইকুইভ্যালেন্ট বের করানোর পরে তো আমি পিটা বের করলে কাজ উঠে যায়। হ্যাঁ ভিটাই ওই লাইনে। তাহলে দেখো পাওয়ারটা ভি প্রথম ভি আমি প্রথম ক্ষেত্রে ভিটা বার করে ভি 1 নাম দিচ্ছি, তাহলে 4/11 ইনটু কত হবে? 484, এটা কত হচ্ছে? 176 আসবে। আর ভি টু সমান কত আসবে বলো তো? 4/11 ইনটু 121, তাহলে সেক্ষেত্রে কত আসছে? 44 ভোল্ট আসছে। কত আসছে? 44 ভোল্ট। তাহলে দেখো এখানে প্রথমটার ক্ষেত্রে আমাদের কত ছিল? 110 ভোল্টের, কিন্তু আমাদের যাচ্ছে কারেন্ট যখন শ্রেণী সমবায় যুক্ত করছে তখন কত ভোল্ট হচ্ছে? সেটা হচ্ছে 176 ভোল্টের, তাই না? তাহলে ওর ক্ষমতা হচ্ছে কত? 110, কিন্তু আমার কি হচ্ছে? যাচ্ছে 176, তাহলে এ সহ্য করতে পারবে না, অর্থাৎ প্রথম বাল্বটা কি হয়ে যাবে? ফিউজ হয়ে যাবে। দ্বিতীয় বাল্বের ক্ষেত্রে দেখো আমার যাচ্ছে কত? 44 ভোল্টের, কিন্তু তার সহ্য করার ক্ষমতা কত আছে? 110 ভোল্টের, তাহলে দ্বিতীয় বাল্বটি ফিউজ হবে না। তাহলে এক্ষেত্রে দেখো এ অপশন বলছে কেবলমাত্র প্রথম বাল্বটি ফিউজ হবে, এটা সঠিক। বি অপশন বলছে কেবলমাত্র দ্বিতীয় বাল্ব, না এটা হবে না। দুটি বাল্বই ফিউজ হবে না, কোনো বাল্বই ফিউজ হবে না, এটাও হবে না। তাহলে এ নম্বর অপশন হচ্ছে আমাদের সঠিক आंसर। স্যার বলছিলাম স্যার আরেকবার বলুন তো। ইকুইভ্যালেন্ট ক্ষমতা যদি বের করতাম তাহলে কি বলা যেত না, মানে এই লাস্টে যদি পাওয়ারটা বের করতাম?
একটু দেখুন। মেন বক্তব্য হচ্ছে দেখো এইখানে বিষয়টা আমরা কি বার করলাম, একটু গোলমেলে হলো। তাহলে সেই ব্যাপারটা আমরা দেখো, আমি বলছি যে আমাদের দুটি বাল্ব আছে, সেই বাল্ব দুটি কি বলেছে যে একটা রেটিং বলেছে কি 25 ওয়াট 100 ভোল্ট, অর্থাৎ হচ্ছে এর সর্বোচ্চ ক্ষমতা কত 25 ভোল্ট, আর এর সর্বোচ্চ বিভব প্রভেদ হচ্ছে কত 110 ভোল্টের সঙ্গে যুক্ত করতে পারবো। দ্বিতীয় বাল্বটির ক্ষেত্রে বলেছে যে এর সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 100 ওয়াট, আর এর সর্বোচ্চ যে বিভব প্রভেদ সেটা হচ্ছে 110 ভোল্ট। এবারে দেখো বলছে বাল্ব দুটিকে শ্রেণী সমবায় যুক্ত করলাম, তাই শ্রেণী সমবায় যুক্ত করা হচ্ছে কত লাইনে 220 ভোল্ট লাইনের সঙ্গে। এবার দেখতে হবে এই 220 ভোল্ট লাইনে যখন যাচ্ছে তখন এই বাল্বটির ক্ষেত্রে ভোল্টেজ কত হচ্ছে। এই বাল্বের ক্ষেত্রে ভোল্টেজ তখন চলে আসছে 176 ভোল্টেজ চলে আসছে ভোল্ট, আর এই বাল্বের ক্ষেত্রে কত চলে আসছে 44, সেটা আমরা বার করলাম 44, আর এখানে হচ্ছে 176। কিন্তু প্রথম বাল্বের ক্ষেত্রে কত ছিল 110, তাই 176 গেলে সে কি করে সে সহ্য করতে পারে না, ফিউজ হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় বাল্বের ক্ষেত্রে সে কত হচ্ছে 44 হচ্ছে, তাই দ্বিতীয় বাল্বটির ক্ষেত্রে সে গ্রহণ করতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? তার জন্য দ্বিতীয় বাল্বটি কি হবে ফিউজ হবে না। না স্যার, বলছি স্যার ওইখানে যে আপনি দুটো ইকুইভ্যালেন্ট হচ্ছে রেজিস্ট্যান্স বের করলেন সিরিজে বের করার পর যদি ওর মানে আমি যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের জন্য যদি আমি ওর পাওয়ারটা বের করতে চাই, তাহলে তো আমি 220 ভোল্ট দিয়ে ভাগ করে দিলে মানে 200, যেটা ওই পি সমান ভি স্কয়ার বাই আর, ওই সূত্র যদি ফেলে দিই তাহলে আমি ওই লাইনের মোট ওয়াটেজ কত মানে ক্ষমতাটা কত সেটা আমি পেয়ে যাচ্ছিলাম। তুমি ক্ষমতা দিয়ে সেখান থেকে করেছো যেটা তাই তো? কম হচ্ছিল। হ্যাঁ ক্ষমতা দিয়ে করেছো? হ্যাঁ ক্ষমতা দিয়ে করেছিলাম, কিন্তু হ্যাঁ, তাতেই ক্ষমতা দেখা দিয়ে যাচ্ছে করলেও হবে। 40 ওয়াট হচ্ছে। 40 ওয়াটের থেকে তাহলে মানে ইকুইভ্যালেন্ট সার্কিটে 40 ওয়াট হচ্ছে, তাহলে 25 ওয়াট হচ্ছে বাঁচছে, আর 100 ওয়াট ফিউজ হয়ে যাচ্ছে। আমি ওই জন্য দ্বিতীয় অপশনটা বললাম ও যে দ্বিতীয় বাল্ব ফিউজ হয়ে যাবে, না তখন না, কিন্তু এবার অপশন উল্টো বলেছে হবে। যে দেখো আমি বলি শোনো, এখানে হচ্ছে 25 ওয়াট বলেছে আর এখানে 100 ওয়াট। এবারে এই 25 ওয়াটের বেশি হলে এ সহ্য করতে পারবে না, এ 100 ওয়াটের কম মানে 1 থেকে 100 ওয়াট 99 100 ওয়াট পর্যন্ত সহ্য করতে পারবে। তার উপরে গেলে কিন্তু 110 হয়ে গেলে বা 101 হয়ে গেলে কিন্তু সহ্য করতে পারবে না। এবার তুমি ওইটা দিয়ে ভেবে করো, দেখো হয়ে যাবে, পাওয়ার দিয়ে করলেও হবে। পাওয়ার দিয়ে করতে ওই 40 ওয়াট ওই 220 ভোল্টের যে মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অনুযায়ী 40 ওয়াট হচ্ছে ওর পাওয়ার বেরিয়েছে, তাহলে 40 ওয়াটের নিচে যেটা থাকবে সেটা তাহলে বাঁচবে, আর 40 ওয়াটের উপরে যেটা সেটা থাকবে না, ফিউজ হয়ে যাবে। সেই জন্য তাহলে তোমার সেটা 40 বার হয়েছে তো প্রথম ক্ষেত্রে, মানে ওই 220 ভোল্টের জন্য যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকুইভ্যালেন্ট পাওয়ার যে 40 হয় তাহলে এর উপর চলে যাচ্ছে, তো তাহলে কি করে সহ্য করবে প্রথমটা? সেটাই তো, তাহলে ওটা দিয়ে হবে না মনে হচ্ছে। তাহলে ওই আপনি যেটা ওই অ্যাম্পিয়ার দিয়ে মানে কারেন্ট দিয়ে বের করেছেন ওটাই বের করতে হবে। হ্যাঁ, এটা দিয়ে বার করলে সবচেয়ে সহজ হবে। ঠিক আছে, ওটা আমি আপনাদের ভালো করে দেখে তোমাদের বলছি বিষয়টা পাওয়ার দিয়ে। স্যার এটা এখানে ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করেছেন, ওখানে যদি আমি ইকুইভ্যালেন্ট যদি পাওয়ারটা বের করি তাহলে ভি স্কয়ার বাই আর করলে 220 ইন্টু 220 বাই 605 যদি করি, তো আমি পাওয়ারটা ওখানে পাবো স্যার 80 পেলে ওইটা তো স্যার মানে ইকুইভ্যালেন্ট পিটা। এবারে প্রথম বাল্বের ক্ষেত্রে আমার পাওয়ার কত দেয়া আছে 25 ওয়াট দেয়া আছে, তাহলে এ 80 ওয়াট হয়ে যাচ্ছে ইকুইভ্যালেন্টে, তাহলে এস কি সহ্য করতে পারবে? পারবে না, আর দ্বিতীয়টা পারবে, ওইটা করলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা করলেও হবে। আর যেহেতু ওটা 80 ওয়াট দেয়া আছে তাহলে এ সহ্য করতে পারবে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ফিউজ হবে না, প্রথম ক্ষেত্রে ফিউজ হবে, পাওয়ার দিয়েও হবে। পাওয়ার দিয়ে হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন চলো। স্যার বিটটা হবে 20। বিটটা 20 বলছো? না, হবে না।
স্যার এরটা হবে। কেন হবে এরটা বলো? এরটা হবে। স্যার এখানে 1/f = মিউ মাইনাস 1 2/r সূত্র ফেলতে হবে, যেহেতু প্লেন ও কনভেক্স লেন্স বলেছে। হ্যাঁ, এফ ইকাল টু আর বাই টু মিউ মাইনাস ওয়ান, এটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তাহলে আর এর মান কত বলছে? 10 বলেছে। আর এখানে কত? 2 ইন্টু মিউ এর মান 1.5 মাইনাস 1, তাহলে কত? 10 বাই 2 ইন্টু 0.5, তাহলে হচ্ছে কত? 10 ইন্টু 10 বাই 2 ইন্টু 5, তাহলে কত হচ্ছে? 10 কেটে গেল, তাহলে 10। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ নম্বর অপশন। স্যার এটা তো সমতল উত্তল লেন্স, তাহলে সেক্ষেত্রে সূত্র হবে তো 1/f সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r। তো আমি সেটাই অবাক হয়ে যাচ্ছি যে সমতল উত্তল বলছে, মানে এক পা সমতল আর এক পা উত্তল, হ্যাঁ মানে হ্যাঁ, আলাদা 1/r মার্কিং হবে হয় তো। না। বি অপশনটা হওয়া উচিত তাহলে তো। আপনি স্যার যেটা আলাদা বলতে marking গেছেন থাকে। ওটা, এত প্রতিসংখ্যান একটা ইনফিনিটি হবে আর একটার জন্য সেটি হবে। আমি ইকুই কনভেক্স লেন্সের সূত্র বলেছেন, ইকুই কনভেক্স লেন্স মানে সমতল লেন্সের সূত্র বলেছেন ওটা। হ্যাঁ ওটা সমতল উত্তল লেন্স হলে দুইটা হবে না, আর বাই মিউ মাইনাস 1 হবে স্যার। দাঁড়াও দাঁড়াও এক মিনিট, সমুত্তল লেন্স বলেছে এখানে এফ ইকুয়াল টু আর বাই মিউ মাইনাস ওয়ান। এটা সমতল উত্তল স্যার। হ্যাঁ সমুত্তল হ্যাঁ বলেছে, তাই হ্যাঁ, না? স্যার একটার স্যার সমতল আর উত্তল। হচ্ছে 1/∞ 0 হবে সমতলের ক্ষেত্রে, মানে একটা তল যেটা সমতল, তাহলে একটা 0 হয়ে গেলে শুধু 1 r বাই মিউ মাইনাস 1ই হবে। এখানে আর ইকুয়াল টু ইনফিনিটিভ, তাহলে এফ ইকুয়াল টু এখানে কত হয়ে যাবে আমাদের? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা এটা উত্তর হবে 20 হবে, 20 হবে, এটা 20 হবে হবে। স্যার, 20। তাহলে হচ্ছে 10 বাই কত হচ্ছে আমাদের এখানে? 1.5 মাইনাস 1, তাহলে 10 বাই 0.5, এখানে 10 চলে গেল, তাহলে হচ্ছে 2 20 হবে। হুম হুম। তাহলে অপশন হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এটা 20। চলো, আমি ওটা সম আবার উত্তল ধরেছিলাম, তাহলে এটা 20 হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, সহজ কোশ্চেন। 4 মিলিমিটার বেধ বিশিষ্ট ও 3/2 প্রতিসংখ্যার একটি জানলা ভেদ করে যেতে সূর্যরশ্মির কত সময় লাগবে? এটা সহজ অঙ্ক। এটা অপশন ডি স্যার। হ্যাঁ স্যার, অপশন ডি হবে, ডায়মন্ড। চলো কোনটা হবে বলো? ডিপটা স্যার, ডিপটা। ডি। ডি। এটা হবে ডি অপশন।
দেখো আমরা করি, দেখো আমাদের মিউ ইকুয়াল টু কি সি বাই ভি, তাহলে ভি ইকুয়াল টু কত হবে সি বাই মিউ। তাহলে দেখো সি এর মান হচ্ছে 3 × 10⁸, আর এটা হচ্ছে কত 3/2, তাহলে আসছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখানে কি বলছে সময় বার করতে হবে, সময় ইকুয়াল টু কি হবে, সময় ইকুয়াল টু সরণ বাই বেগ। তাই সরণ কত আমাদের 4 মিলিমিটার, আর বেগ হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে এটাকে মিটার করে নিতে হবে। তাহলে 4 × 10⁻³ মিটার, আর এটা হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার মিটার মিটার কেটে গেল, তার সেকেন্ড উপরে চলে গেল, 2 হয়ে গেল, আর এটা 11 হয়ে গেল। তাহলে কত হবে 2 × 10⁻11 সেকেন্ড। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ডি নম্বর অপশন। চলো নেক্সট কোশ্চেন, এই অ্যান্সারটা বার করো প্রত্যেক কয় দেখি। দেখো একটা অঙ্ক দিয়ে হয়েছে। স্যার ডি এর অপশনটা হবে ডি। বি না ডি বলছো? ডি ফর ডায়মন্ড, ডি হবে কি স্যার? ডি অপশন হবে ডি। ডি অপশন হবে। তোমার হয়েছে। বলছে T1 সময়ে একটি তেজস্ক্রিয় নমুনার সক্রিয়তা A1 এবং T2 সময়ে সক্রিয়তা হচ্ছে A2। যদি নমুনার গড় আয়ু টাও হয় তবে T2 - T1 সময়ে তেজস্ক্রিয় বিঘটনের সংখ্যা কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে
তাহলে আমরা কি বলতে পারি যে t1 সময় যেটা হয়েছে সেটা আমরা t1 সময়ের ক্ষেত্রে সেখানে আমাদের যে n1 সেই n1 এর মানটা কত হচ্ছে a1টাও, আর t2 সময় কত হচ্ছে আমরা একটু ডাইরেক্ট করছি n2 ইকুয়াল কত হবে a2টাও। তাহলে এদের t2 মাইনাস t1 সময় কত হবে, তাহলে এদের পার্থক্য বার করলে হয়ে যাবে n1 মাইনাস n2। তাহলে আমাদের কত হচ্ছে এক্ষেত্রে a1 মাইনাস a2 টাও হচ্ছে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো আলোক তড়িৎক্রিয়ার একটি পরীক্ষায় নিবৃত্তি বিভব পরিমাপ করে পাওয়া গেল v1 এবং v2 যদি যখন আপাতত আলোর তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে ল্যামডা এবং λ/2, তাহলে v1 ও v2 এর মধ্যে সম্পর্ক হতে পারে কোনটা বলো? স্যার বিটটা হবে বি বি এটা বি হবে অ্যানসার। এই বি ক্যালকুলেশনটা বলছি বিশাল বড় ক্যালকুলেশন। বলো শর্ট করে কি করে করলে বলো? স্যার আইনস্টাইনের সমীকরণ করতে হবে। হ্যাঁ 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 ওটা আইনস্টাইন ইকুয়াল টু w0 e v0 দিয়ে করতে হবে, যেখানে কি হচ্ছে h ইকুয়াল প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আমাদের এটা মিউ, যেটা ভি নয় মিউ, যেটা বললাম যে আলোর কম্পাঙ্ক, এটা হচ্ছে কি কার্য অপেক্ষক, আর একটা হচ্ছে ইলেকট্রনের আধান, আর হচ্ছে v0 হচ্ছে নিবৃত্তি বিভব। ওকে, তাহলে এই সমীকরণ দিয়ে তোমাকে অ্যাপ্লাই করে করতে হবে ম্যাথটা। দেখবে বাড়িতে চেষ্টা করবে, একটু বড় হচ্ছে তার জন্য করাচ্ছেন এখানে, একটু বড় হবে, যদি না পারো আমি করিয়ে দেবো বলবে। অ্যান্সার হবে বি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, 1 মিনিট ওয়েট, আমি কোশ্চেনটা তুলি। চলো একটা কোশ্চেন, ইয়াং এটা চলো, ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষাটি সাদা আলোর দ্বারা সংগঠিত হলে এ অপশন বলছে কেন্দ্রীয় পটির পরে পটির রং হবে লাল, বি অপশন বলছে কেন্দ্রীয় পটির রং হবে সাদা, সি অপশন বলছে যে কেন্দ্রীয় পটির পরের পটির রং হবে লাল,
ডি অপশন সম্পূর্ণ অন্ধকার কোনো পটি পাওয়া বি যাবে না। বি অপশন হবে, সাদা হবে। হবে, বাকিগুলো হবে না, অন্যগুলো দেখো। কেন্দ্রীয় পটির রং সাদা, চারটে অ্যান্সার হতে পারে, বলো কোনটা হবে? কেন্দ্রীয় পটির রং লাল। ডি হবে স্যার। বি তো হবে, মানলাম বি হবে। অপশন ডি হবে স্যার। অপশন ডি সম্পূর্ণ অন্ধকার কোনো পটি পাওয়া যাবে না, হ্যাঁ এটাও হবে। তারপর 1 নম্বরটা হবে। স্যার কেন্দ্রীয় পটির পরের পটিটা তো বেগুনি হয়, লালটা কি হবে? সি সি আর এ তো একই স্যার, পরের পটির রং লাল। সি আর এ একই। দুটো অপশনই তো একই দিয়েছে। হ্যাঁ কেন্দ্রীয় পটির পরে পটির রং হবে লাল, কেন্দ্রীয় পটির পরে পটি হবে লাল। অ্যাকচুয়ালি আমরা আগে জানি যে ইয়াং এর দ্বিরেখা ছিদ্র যদি সাদা আলো দ্বারা সংগঠিত হলে কেন্দ্রীয় পটি কি হবে? সাদা হবে, এটা সত্য। আর কোনো অন্ধকার পটি পাওয়া যাবে না। কিন্তু কেন্দ্রীয় পটির পর যে সমস্ত পটিগুলো গঠিত হয় সেগুলো কি রঙিন হয়? কোশ্চেন এটা। হ্যাঁ স্যার রঙিন হয়। রঙিন হয়, তাই রঙিনের রঙিন মধ্যে হয় লাল হতে পারে। কি হতে পারে? লাল হতে পারে। এখানে পার্টিকুলার ভাবে বলা যেতে পারে না যে কোনটা হবে, কিন্তু লাল হতে পারে। তার জন্য ই নম্বর অপশনও হবে। এখানে লাল হয় না সেটা লিখতে হতো, একটা যে কোনো একটা না থাকবে কোশ্চেনের মধ্যে। কেন্দ্রীয় পটির পরের রং হবে লাল, এটা এটা একটু না হবে। হ্যাঁ, এই একটা বাদ দিই আমরা, তাহলে আমাদের তিনটে অপশনই হচ্ছে বি সি ডি বা এ বি ডি, যে কোনো হবে। ও চারটেই হচ্ছে, এখানে মেনে নিলাম। তাহলে কি হচ্ছে? চারটে হবে অ্যান্সার। কেন্দ্রীয় পটির যে পরে যে পটিগুলো থাকে সেগুলো রঙিন হয়, কারণ হচ্ছে প্রতিটি রঙের তরঙ্গদৈর্ঘ্য আলাদা হয়। কি হয়? আলাদা হয়। তাই এই আলাদা গঠনের জন্য আর হচ্ছে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে, তার জন্য এই যে কেন্দ্রীয় পটির পরে যে পটিগুলো গঠিত হয় সেগুলো কি হয়? রঙিন হয়। কি মানে বুঝতে পেরেছো? তার জন্য এই তিনটে সহজে স্যার কেন্দ্রীয় পটির পরের পরের কালার গুলো কি কি? প্রথমেই তো মনে হয় কেন্দ্রীয় পটির পরেরটা মানে ভায়োলেট আসবে তো মনে হচ্ছে। কেন্দ্রীয় পটির পর ভায়োলেট আছে মানে 1 মিনিট ওয়েট, আমি দেখি। স্যার যে পটিটা তৈরি হবে ওইটা কি সে ইন্টেনশন অনুযায়ী হবে, ওই প্রথমে ওই ভিবজের অনুযায়ী হবে? সেটা তো হওয়ার কথা। 1 মিনিট ওয়েট। ইয়াং এর এক্সপেরিমেন্টের পরেরটা ভায়োলেট হবে এমন কোনো মানে রঙিন হবে, কিন্তু তা নির্ভর করবে ওই যে আমাদের প্রথমে স্যার এই কেন্দ্রের পটিটা তো সব থেকে উজ্জ্বল হয়, কিন্তু তারপর তো আস্তে আস্তে ইন্টেন্সিটি কমতে থাকে। লাল হওয়ার কথা তো। ভায়োলেট কেন হবে বললে সেটা বলো তো একটু। ভেলোসিটি হিসাবে বললাম আর কি। ভায়োলেট এমনি হবে না। সেন্ট্রালে ম্যাক্সিমা হয়, তো তারপরে আস্তে আস্তে কমতে থাকে। তাহলে তো স্যার ভায়োলেট তারপর আস্তে আস্তে কমে 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 শেষকালে রেড হবে। হ্যাঁ, রেড হওয়ারই কথা ম্যাক্সিমাম, কারণ হচ্ছে তীব্রতা অনুসারে যেটা হবে, তীব্রতা তো লাল আলোর বেশি না। এটা ঠিকই আছে। ওকে, কেন্দ্রীয় পটির পরের রংটাই লাল হবে, তারপর আস্তে আস্তে কমবে, ভায়োলেট হবে না।
চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো এটার রেঞ্জটা বলি, রেড হবে প্রথমে, তারপর হচ্ছে গ্রিন হবে, তারপর হচ্ছে ব্লু হবে। কি বললাম বুঝতে পেরেছো? রেড হবে, গ্রিন হবে আর ব্লু হবে। স্যার এখানে একটা জিনিস ওই ব্যাখ্যাটা বলা আছে ওই ইয়ং এর দিয়ে রেখেছে তো পরীক্ষাতে ব্যতিচার গঠনের ক্ষেত্রে, ওখানে ওই আপনি যেটা বললেন ওই একই জিনিসই বলা আছে যে মানে মূলত হচ্ছে তরঙ্গদৈর্ঘ্যগুলো আলাদা আলাদা হওয়ার কারণের জন্য নিজস্ব ব্যতিচার যে সজ্জা তার জন্য রঙিন হচ্ছে, তার জন্য ঝালকটা রঙিন হচ্ছে। আর যেহেতু সুসংগত উৎস থেকে সমান দূরে উপস্থিত থাকছে, তারা সমদশায় সবাই পৌঁছচ্ছে, ফলে উজ্জ্বল সাদা বর্ণের একটা ঝালক তৈরি করছে। এটাই শুধু। এরপর আস্তে আস্তে যত মানে পরপর পরের পটিতে যাবে তত তার ইন্টেন্সিটিটা মানে তীব্রতাটা কমে যাবে, উজ্জ্বলতা তত কমবে। অর্থাৎ রেড থেকে তারপর এই হবে ইন্টেন্সিটি কমবে, কিন্তু দেখবে তোমরা এটা সার্চ করে একটু দেখবে যে রেড থেকে তারপর গ্রিন তারপর ব্লু এভাবে পটি গঠন হবে। দেখবে প্রথমত এভাবে পটিটা দেওয়া থাকবে এক্সপেরিমেন্টে, দেখবা যে প্র্যাকটিক্যাল করেছে যারা এভাবে দেখবা এভাবে প্রথমে রেড থাকবে, তারপর হচ্ছে গ্রিন থাকবে এক্সপেরিমেন্টে দেখবা, এমনি প্র্যাকটিক্যাল বইতে যদি থাকে, তারপর হচ্ছে তোমার আর ব্লু থাকবে। ওকে, এটা একটু দেখে নিও এক্সপেরিমেন্টে যে বইটা আছে ওখানে দেখে নিও। এই যেটা রেড মানে রেডের জন্য যেটা হবে, সেই রেডের জন্য যে ফ্রিঞ্জটা অর্থাৎ পটিটা হবে সেটা একটু কি হবে, মোটা হবে। আর এই ব্লুর জন্য যেটা হবে সেটা একটু কি হবে, সরু হবে। দেখবে একটু এই ঘটনাটা। ওকে, এত ডিটেইলসে দেখো না ভেতর থেকে, শুধু এই কোশ্চেনটা দিয়েছিল দেখলাম আমি, ওই জন্য এটা তুললাম আমি। নেক্সট কোশ্চেন দেখি কি দিয়েছে। স্যার ইয়াং এর প্রত্যেকটা পিরিয়ডের বেড তো সমান হয়। হ্যাঁ সবটাই সমান হয়, কিন্তু সামান্য মানে যেটা আমরা খুব মানে ওই ইন্টেন্সিটির জন্য একটু মানে খুব সামান্য যেটা নেগলেক্ট করা হয়। কিন্তু লাল আলোর জন্য কিন্তু তার এটা মোটা হবে। হ্যাঁ একটু মোটা হয়, সামান্য মোটা সরু হবে, যেটাকে আমরা কি বলি উইডার বলি যেটাকে। আর এটাকে ন্যারো বলি, ন্যারো যেটাকে। একটু দেখবে বাড়িতে আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাই আমরা, চলো। এই কোশ্চেন চলো, এটা সহজ, এটা হচ্ছে মহাকর্ষ সূত্র থেকে। আগেরটা স্যার দেখাচ্ছে গুগলে সার্চ করলে ওইটা কি বলে ইন্টেন্সিটিটা কি বলে ডিফ্র্যাকশনটা কম হয়, সেই জন্য বলি স্যার দাঁড়ান। চলো তাহলে ওটা গ্রুপে ডিসকাস করি। চলো দেখো বলছে সমভরের দুটো কণা পারস্পরিক
মহাকর্ষ বলের প্রভাবে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে আবর্তন করছে, প্রতিটি কণার বেগ কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে দেখো আমাদের বলেছে যে আর ব্যাসার্ধ বৃত্তাকার পথে ঘুরছে, এই আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, একটা কি বলছে দুটি সমভরের বস্তুকণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। আমরা ধরে দিলাম যে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে যেহেতু, তাহলে আমাদের তাদের মধ্যে দূরত্ব ম্যাক্সিমামটা ধরলাম 2r ধরে দিলাম। কত ধরে দিলাম? 2r। এবারে বলেছে যে দেখো ব্যাসার্ধর বৃত্ত বরাবর আবর্তন করছে, আমরা ধরে নিলাম কি তারা দুই প্রান্তে আছে, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 2r। তাহলে এদের মধ্যে নিউটনের যে মহাকর্ষ বল সেই বলটা কত হচ্ছে Gm/r², আর মানে এখানে 2r তার হোল স্কয়ার দূরত্ব, তাহলে Gm²/4r²। এই মহাকর্ষ আকর্ষণ বল দুটি কণা কি করছে বৃত্তাকার পথে প্রয়োজনীয়, এই যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে তার জন্য কি হচ্ছে এই কেন্দ্রের দিকে কি হচ্ছে একটা বল ক্রিয়া করছে, সেই বলটাকে আমরা কি বলি কেন্দ্রামুখী বল বলি। কি বলে? কেন্দ্রাভিমুখী বল বলি, মুখী বল। এই কেন্দ্রমুখী যেটাকে বল সেটার মান কত হয়? সেটা মান হচ্ছে F = mv²/r হয়। কত হয়? mv²/r। এখন যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে তাহলে এই বল দুটো কি হবে সমান হতে হবে, তাহলে mv²/r। তাহলে এখান থেকে যদি আমরা v এর মান বার করি তাহলে v সমান কত হবে? v² = কত? একটা আর কেটে গেল, mm কেটে গেল, তাহলে আসবে কত Gm/4r। অর্থাৎ v = কত হবে Gm/4r। কত? Gm/4r। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশনটা। তাহলে এ নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। চলো এই কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা চলো। এই কোশ্চেনটা যে পারবে তার জন্য চকলেট। h/2। পারবে কেউ? দেখো এখানে কি বলেছে রোধের অনুরূপ বলেছে, এর মান দিয়েছে, আধান দিয়েছে। তাহলে এখানে রোধের মাত্রাটা কি বলতে পারবে কেউ? আর এর মাত্রা ml² (10⁻³ I - 2) এটা তাই তো? r⁻² হয় না, 1 হয় না, -2। এর দাগের অপশন হবে স্যার, এর দাগের কথা বলো। এর দাগের স্যার এটা বলছো, চলো দেখি আমরা কোনটা হয়। আর এর মাত্রা এটা। আবার আমরা ই = কি জানি? h নিউ জানি, কম্পাঙ্ক। তাহলে h = কত? E/নিউ। তাহলে এর মাত্রা কত? এনার্জির মাত্রা হচ্ছে ml² (10⁻²)
আর এটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে কত আসছে এম এল স্কোয়ার টি দি পাওয়ার মাইনাস ওয়ান আসছে, কত আসছে। আর এর মাত্রা কত হচ্ছে আইটি, তাহলে অ্যান্সার ইন্টু এটা টি দ্বারা বসিয়ে দিলাম। তাহলে আমাদের দেখো এখানে কি আসতে হচ্ছে, স্কোয়ার আনতে হচ্ছে, মানে পাওয়ারে কত হচ্ছে মাইনাস টু। তাহলে আমাকে যেহেতু এটা ইটা আসছে কি স্কোয়ার আসবে, তাহলে ই স্কোয়ার হবে, এম এম সেম টু সেম আছে, তাহলে আমার উপরটা স্কোয়ার হবে না। ভেরি গুড বুদ্ধদেব, এটা সি অ্যান্সার হবে। তাহলে এইচ বাই, তাহলে এইচ মানে কত এম এল স্কোয়ার টি টু পাওয়ার মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে এ স্কোয়ার টি স্কোয়ার হয়ে যাবে। তাহলে উপরে গেলে কি হবে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি এ টু পাওয়ার মাইনাস থ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশন। তাহলে বুদ্ধদেব তোমার সঙ্গে যেদিন দেখা হবে সেদিন একটা চকলেট আমি তোমায় দিয়ে দেবো। ক্লিয়ার? আর একটা কোশ্চেন করি চলো। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। এটা বলো কি হবে। জিরো হবে। কেউ বলছে এ, কেউ বলছে ডি। ডি 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 cos 90 জিরো স্যার। ডি হবে স্যার। এখানে আমাদের কি ছিল, পি সমান হচ্ছে আই আর এম এস, পি আর এম এস, তাই না? সরি, আই আর এম, পি ইকুয়াল টু আই আর এম এস ই আর এম এস কস ফাই, তাই না? ফাইয়ের মান কত এবাই cos টু 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত জিরো, তাহলে জিরো চলে জিরো যাবে। জিরো তাহলে অ্যান্সার কত হবে জিরো হবে। জিরো হচ্ছে তো। দাও ম্যাথটা করি ভালোভাবে তারপর বলছি। হ্যাঁ স্যার ডিটটাই হবে, ডিটটাই হবে। আমাদের পাওয়ারের ফর্মুলা কি বলতো? পাওয়ার আপনি যেটা লিখেছেন ওটা হবে, বা হাফ আই জিরো ই জিরো কস ফাইভ, সেটাও করলে হবে। হাফ আই জিরো ই জিরো কস ফাইভ। ওটাই আইএমএস আর ইআরএমএস কস ফাই লিখলেও হবে, বা হাফ লিখলেও হবে, হাফ আই জিরো জিরো কস। হুম, তাহলে আমাদের এখানে হচ্ছে ঠিকই আছে অ্যান্সার 90 ডিগ্রি কস ফাই, তাহলে আমাদের হচ্ছে হ্যাঁ ঠিকই আছে অ্যান্সার শূন্য হবে। এটা ফাই ইকুয়াল টু পাই বাই টু, ঠিকই আছে অ্যান্সার ডি হবে। আর করবে? আপনি ভালোবেসে দিলেই করবো। হ্যাঁ একটু হোক হোক না স্যার। চলো নেক্সট। স্যার 17 গুণ, 17 গুণ, কত গুণ হবে? 17 গুণ। সিটটা সিটটা 17 গুণ, এটা প্রমাণ করায় না হয়তো। বাকিরা বলো।
দেখো, পৃথিবীর দৈনিক ঘূর্ণনের বেগ বর্তমান বেগের কত গুণ হলে নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন থাকবে না? এটার অ্যান্সার কি বললো? 17 গুণ। এটা সঠিক অ্যান্সার হচ্ছে 17 গুণই হবে। তাহলে দেখো, এটা স্যার মনে রাখাই ভালো হবে স্যার, প্রমাণ করতে গেলে বিশাল বড় ক্যালকুলেশন। ক্যালকুলেশন, হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেশনটা ওই অনেক। যে নিরক্ষীয় অঞ্চলে ওজন হ্রাস হয় না কেন, ওইটাই সেই প্রমাণটা ছিল না? হুম। প্রমাণটা ওই 17 গুণ গুণ করেছে। 3 পেজ ক্যালকুলেশন করতে হবে, এটা মনে রাখো, সবচেয়ে ভালো হবে। ওমেগা আর ওমেগা প্রাইমের অনুপাত বার করতে হবে, দিয়ে বার করতে হবে ওমেগা প্রাইম বাই ওমেগার মান বার করতে হবে। এই ওমেগা প্রাইমের মান হবে 1.24 ইন্টু 10⁻³ আর এটা হবে 7.27 ইন্টু 10⁻5 দিয়ে অ্যাপ্রক্সিমেট 17.05 আসবে, দিয়ে 17। ক্লিয়ার? কোশ্চেনগুলো ঠিক আছে? চলো আজকের এটা লাস্ট কোশ্চেন দিচ্ছি। হ্যাঁ স্যার, বলছি এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে কিছু কিছু আটাচ্ছে, আপনার দুই একটা আপনাকে পাঠাবো পার্সোনালি। হ্যাঁ আমাকে পাঠাও, আমি করে দিই তো। সবাই যারা পাঠায়, অনেকজন পাঠায় তো। আচ্ছা চলো এটা আনসার। চলো এটা দেখো, শব্দের বেগ মানে শব্দ থেকে এসছে। এটা কোন ফর্মুলা করতে হবে বলো তো? ভি ইকুয়াল টু RT/m। কিন্তু এখানে m এর মান বলেছে হাইড্রোজেন গ্যাসের মান অনুপাতে মিশালে শব্দের বেগ, হাইড্রোজেন গ্যাসের শব্দের বেগ এত, অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে তো ফেললে হয়ে যাবে অনুপাতটা। এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাসে এত আয়তনের অনুপাতে মেশানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে শব্দের বেগ কত হবে সেটা বার করতে বলেছে। স্যার ডির দাগেরটা হবে, ডি। বি বলছো? ডায়মন্ড ডায়মন্ড ডি। ডায়মন্ড। আচ্ছা আপনার অফ হয়ে গেছে। 1 মিনিট ওয়েট। বি তো অ্যান্সার বলছেন এরা। দেখো আমরা যদি এইভাবে বার করি, ভি প্রপোর্শনাল টু 1/√m দিয়ে বার করি, তাহলে আমাদের যদি প্রথম অক্সিজেন যদি 1 মোল থাকে আর হাইড্রোজেন 4 মোল থাকে, মোট কত? 5 মোল। তাহলে এটা কি এভাবে দেব? মোলার ভর কত অক্সিজেনের?
36 ভি আমরা অক্সিজেন করি আর ভি হাইড্রোজেন করি, তাহলে আসছে আমাদের কত প্রপোর্শনাল করলে এটা আসছে m2 m হাইড্রোজেন বাই m, তাহলে এটা হচ্ছে কত 2/32, তাহলে হচ্ছে 16, তাহলে 1/16, তাহলে অক্সিজেন বলে দিচ্ছে, তাহলে অনেক হয়ে যাচ্ছে, VH অনেক হয়ে যাচ্ছে। এটার অ্যান্সার দিচ্ছে, এরা বি অ্যান্সার দিচ্ছে, মিশ্রণের চেয়েছে তাই না। মোট 5 মোল যদি ধরি, মিশ্রণ মোট 5 মোল। ঠিক আছে, এই অঙ্কটা আমি দেখে করে দিচ্ছি। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক। চলো আজকে এই পর্যন্ত থাক, তারপর বাকি পরের দিন দেখে দিচ্ছি, আর এটা করে পাঠিয়ে দিচ্ছি আমি। হ্যাং করছে মাঝে। স্যার মিশ্রণের গামা বের করে আহ, না করা যাবে, বা মিশ্রণের আণবিক ভর বের করে করা যাবে, করা গেছে। এখানে মিশ্রণের গামা আণবিক ভর, বার করে কত আসছে দেখো তো, মিশ্রণের গামা, মিশ্রণের গামাটা বার করো তো। মিশ্রণের গামা প্রচুর বড় ফর্মুলা, অঙ্কটা দিয়েছে, এত বড় অঙ্ক দিয়েছে। ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, মিশ্রণের গামা বার করে দেখতে হবে একবার, আর তোমরা দেখো যদি হয় ভালো, না হলে আমি করে দিচ্ছি রাতে বসে। ঠিক আছে, আর যার যে যেটা সমস্যা সেটা পাঠাবে আমাকে, আমি করে দেবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে।